যে এই যে পরিবেশ দূষণ, এই পরিবেশ দূষণের বিরুদ্ধে বা এই পরিবেশ দূষণ থেকে বের হয়ে আসার জন্য আমাদের কি কি করতে হবে এবং কিভাবে আমরা এ ব্যাপারে সমাজে সচেতনতা তৈরি করতে পারি? আ ধন্যবাদ। একটা খুব ইন্টারেস্টিং গল্প দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে ২০০৮-৯ সালে আমার একজন সহকর্মী তিনি বায়ু দূষণ নিয়ে একটি রিসার্চ করতে যাচ্ছিলেন। তো উনি ফার্ম গেটের মাঝখানে একটি রাস্তায় একটি সেন্সর নিয়ে আসলেন। সেন্সরটি আমরা সবাই দেখলাম যে উনি ইংল্যান্ডে পড়ছিলেন। সেখান থেকে নিয়ে এসেছে একেবারে নতুন। বায়ু দূষণের মাত্রা সেই সময়ে ফার্ম গেটের মোড়ে এমন একটি অবস্থা ছিল যে সেন্সরটি নষ্ট হয়ে গেল তখন। তো তার মানে আমি ২০০৮ এর কথা বলছি। আপনি একটু চিন্তা করে দেখেন তো, ওখানে যিনি ট্রাফিক পুলিশটি দাঁড়িয়ে কাজ করেন, তার লাংয়ের কি অবস্থা? তার ফুসফুসটার কি অবস্থা? আমরা কি কখনো সেটা নিয়ে ভাবি? পরিবেশ আমার প্রিয় বিষয়। আমি পরিবেশ নিয়ে কাজ করি। এখানে সাইমুম পারভেজ আছেন, তিনিও পরিবেশ নিয়ে কথা বলবেন। পরিবেশ দূষণ যেটি আমরা জানি যে বাংলাদেশে এখন পর্যন্ত ৭ থেকে ৮% মানুষ বায়ু দূষণের মধ্যে বসবাস করেন, মানে বায়ু দূষণ রিলেটেড কোনো অসুখের মধ্যে দিয়ে তাদের জীবনযাপন করেন। বায়ু দূষণ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে, যেটি অনেক ক্ষেত্রে আমাদের মতো শিক্ষিত মানুষদের কাছে এটি আমরা ওভারলুক করি। আমাদের কারণেই কিন্তু বায়ু দূষণের বিষয়টি আরো প্রকট হয়। আমি যদি বায়ু দূষণ এগুলো নিয়ে কথা বলার আগে একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে এনভায়রনমেন্টাল জাস্টিস। আমরা যারা এনভায়রনমেন্ট পড়াই, এনভায়রনমেন্টাল ল এবং জাস্টিস নিয়ে আমরা খুব কথা বলি। বাংলাদেশে কিন্তু এনভায়রনমেন্টাল ল এর কোনো অভাব নাই। কিন্তু সেটা আমরা কতটা মানি? সেই প্রসঙ্গে যদি না যাই, আমরা যদি এনভায়রনমেন্টাল জাস্টিস এর কথা বলি, আপনি কখনো ভাবতে পারেন যে শিশুটি রাস্তায় বেড়ে উঠছে, সেই শিশুটির যে নিঃশ্বাস নেয় আর আমার শিশু, আমার সন্তান যে নিঃশ্বাস নেয়, তার মধ্যে কিন্তু বিরাট একটি বৈষম্য আছে। সে নিঃশ্বাসটি নিচ্ছে খোলা মাঠে, যেখানে পলিউশনের মাত্রা খুবই ভয়াবহ। আমি কিন্তু এয়ার পিউরিফায়ার কিনতে পারছি। তার মানে এয়ার পলিউশনকে আমরা আসলে একটি বিলাসিতার জায়গায় নিয়ে গেছি। এটি কি একটি পৃথিবীর জন্য কাম্য? এই পৃথিবীতে বাতাস যেহেতু আল্লাহ কর্তৃক নির্ধারিত এবং বিনামূল্যে দেয়া হয়, সেটিতেই যখন আমরা ইনজাস্টিস করি, তাহলে এনভায়রনমেন্টাল জাস্টিসটা আসলে কোথায় হয়? পরিবেশের পাশাপাশি আমরা অ্যাজমা নিয়ে যদি কথা বলি, এটি এমন একটি অসুখ, প্রত্যেকটি অসুখেরই একটি ট্যাবু থাকে। অ্যাজমা ট্যাবুটা অনেক বেশি। আমরা যদি দেখি যে সোশ্যালি কনস্ট্রাক্টেড কিছু আইডিয়াস এই সোসাইটিতে আছে, আমি যেহেতু জেন্ডার নিয়েও কাজ করি, বাংলাদেশের একটি মেয়ে, তার ব্যাগে ইনহেলার আছে, সেটি সে সবার সামনে ব্যবহার করতে পারে না। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, কয়েক বছর আগে বাংলাদেশে একটি মেয়ে ক্যান্টনমেন্টের কাছাকাছি জায়গায় কুর্মিটোলায় ধর্ষিত হয়েছিল। তাকে যখন খুঁজে পাওয়া গেল, তার ব্যাগটি যখন খুঁজে পাওয়া গেল, সেখান থেকে একটি ইনহেলার পাওয়া গেছে এই কুর্মিটোলাতে। তখন এটি নিয়ে অনেক ট্রোল করা হয়েছিল, অনেক খারাপ কথা বলা হয়েছিল। তো আসলে বাংলাদেশে ধরে নেওয়া হয় অ্যাজমা একটি সাধারণ রোগ, কিন্তু আমরা জানি যে এটা একটা দীর্ঘমেয়াদী রোগ, এবং এই রোগের কারণে যেটি হয়, বাংলাদেশের পরিবারগুলো ভাবে মেয়েটির বিয়ে হবে না। এই ট্যাবুটা নিয়েই কিন্তু বাংলাদেশের অনেক মেয়ে বেঁচে থাকে। তো আমি মনে করি যে পরিবেশের যে সচেতনতা সেটি সরকার থেকে আসবে, সেগুলো সব ঠিক আছে, কিন্তু নারী বান্ধব একটি চিকিৎসা ব্যবস্থা করা খুবই জরুরি। এবং প্রত্যেকটি অসুখেরই কিন্তু এক ধরনের ট্যাবু থাকে, কিন্তু অ্যাজমা ট্যাবুটা যেন অনেক বেশি। যে কথাটি দিয়ে বেন্নুর ভাই শুরু করেছিলেন যে একটি পরিবারে একটি শিশু যখন অ্যাজমা আক্রান্ত হয়, সেই পরিবারের সমস্ত শান্তি চলে যায়। কিন্তু আপনি কখনো চিন্তা করেছেন যে এই শিশুটি যখন বিবাহযোগ্য হয় এবং সেটি যখন নারী শিশু হয়, সে যখন ক্রমশ বেড়ে ওঠে, তখন তার অবস্থা কি হয়? আমাদের একটি লুকানোর প্রবণতা থাকে। তো আমি মনে করি যে অ্যাজমা এমন একটি বিষয়, এই অসুখটিকে শুধু আপনি পরিবেশগত দিক বা মেডিকেল সায়েন্স দিয়ে বিচার করলে চলবে না। এটির একটি জেন্ডার আসপেক্ট আছে, এবং সেদিকটা আমাদেরকে বিবেচনা করা খুব বেশি জরুরি। আমি মনে করি যে বাংলাদেশে শুধু খালি চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসকরাই একদিন ওয়ার্ল্ড অ্যাজমা ডেতে একসাথে মিলিত হয়ে কথা বলবে তা না। মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি জানি না, আমি কখনো হয়তো ছোটবেলায় দেখেছি, কিন্তু এখন আমি মিডিয়াতে তেমন করে কখনো দেখি না অ্যাজমা বিষয়ে সচেতনতা তৈরি করার বিষয়টা। আমি মনে করি যে মিডিয়ার অনেক কিছু করার আছে, যেহেতু মিডিয়া স্পন্সর আছে এই প্রোগ্রামটিতে। আমি মনে করি যে যদি এটি স্ক্রলিং হিসেবে প্রতিদিন যায়, অ্যাজমা সম্পর্কে সচেতনতা, অথবা দু একটি ভিডিও ক্লিপ যদি যায়, আমি মনে করি যে বাংলাদেশের অনেক মানুষ অ্যাজমা সম্পর্কে সচেতন হবে। আমি
এই মুহূর্তে বলতে চাই যে সরকারেরও অনেক অনেক বড় ভূমিকা আছেন, এখানে স্বাস্থ্যমন্ত্রী আছেন। আমি আশা করব যে উনি যে কাজগুলো করবেন বা আমাদের যে আইনগুলো আছেন, আইনের যাতে বাস্তবায়ন হয়, আইন যাতে শুধুমাত্র কাগজে কলমেই না থাকে। আমি একথা বলেই শেষ করতে চাই যে একটি অসুখের ট্যাবু থাকে, একটি অসুখের সায়েন্টিফিক ব্যাখ্যা থাকে, অনেক কিছুই থাকে, কিন্তু তার পরবর্তীতে যেও আমাদেরকে মনে রাখতে হবে যে মানুষটি অসুস্থ হয় তার সবচেয়ে বড় প্রয়োজন যেটি, সেটি হচ্ছে ভালোবাসা, সহমর্মিতা। অসুস্থ বলে যে কাউকে আপনি জীবন সঙ্গী করতে পারবেন না, বা অসুস্থ বলে একটা মেয়ের বিয়ে হবে না, 2026 সালে অ্যাজমাকে যদি আমরা সেভাবে দেখি, আমার মনে হয় যে এই সমাজকে আরো এগিয়ে যেতে হবে। 2026 এটি ভাবার কোনো অবকাশ নেই।